একবার এক সাধুর সন্ধানে ঘুরতে ঘুরতে তারানাথ গিয়ে পৌঁছন বেথুয়া ডহরিতে। সেখানে তিনি এক বছর ১৩ মেয়ের মাথায় দিনের আলোয় দেখতে পান একটা কালো ছায়া। সেই মেয়েটির উপরে কোন অশুভ শক্তির প্রভাব রয়েছে? তারানাথ তান্ত্রিক কি পারবেন তাকে বাঁচাতে? রাতের অন্ধকারে দিঘির পাড়ের বটগাছের ডালে বসে তারানাথকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে কি? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বেথুয়া ডহরির মতিবালা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে কৌশিক, নন্দিতা, সঞ্চিতা, RNM অভিষেক, সুকন্যা ও রাজ। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বেথুয়া ডহরির মতিবালা। প্রথমেই আমি একটা দরজা খোলার শব্দ পেলাম। আমি আসলে ঘুমোইনি, কিন্তু আমার ঘুমানোর জন্য যে ঘরে জায়গাটা দেওয়া হয়েছিল আমি সেখানেই শুয়ে ঘুমের ভান করছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম রাতের বেলায় কিছু একটা ঘটে, আর সেটা দেখার জন্য আমার জেগে থাকতে হবে। পাশের ঘর থেকে মোহনলাল ও তার বউয়ের ঘুমের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমি অনেকবার দেখেছি অনেক মেয়ে মানুষেরাও নাক ডাকে, মোহনলালের বউ নাক ডাকে, আর সবচেয়ে হাসির কথা সেটা হলো মোহনলাল আর তার বউ দুজনে একসাথে নাক ডেকে চলেছে। যাই হোক, তবে তখন আমার এই সমস্ত ব্যাপার দেখে হাসার মতো সময় ছিল না। আমি চোখটা সামান্য খুলে অন্ধকারের মধ্যে উৎকণ্ঠিত হয়ে রইলাম। একটু পরেই বুঝতে পারলাম যে দরজা খুলেছিল সে আবার দরজাটা বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। আমি সামান্য সময় নিলাম, তারপর উঠে পড়লাম। বাইরের দিকে এসে দরজা খুলতে গিয়ে দেখতে পেলাম দরজাটা সামান্য ভেজানো রয়েছে। দরজা খুলে বাইরে মুখ বাড়াতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা আমার মুখে এসে লাগলো, আর তার সাথে সাথেই বুঝতে পারলাম একটু আগেই বাড়িতে এমন কিছু একটার উপস্থিতি হয়েছিল যেটা শুভ নয়। তবে এ বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই সেই উপস্থিতিটা আমি বুঝতে পেরেছিলাম, তাই চুপ করে দাঁড়িয়ে থেকে অযথা সময় নষ্ট আমি করলাম না। তাড়াতাড়ি বাড়ির উঠোনে গিয়ে নামলাম। উঠোন পেরিয়ে বাড়ির সামনের বেড়ার বড় গেটটার কাছে পৌঁছেছি, তখন গ্রামের একদিক থেকে শিয়াল ডেকে উঠল। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলাম। বাইরে আসার সময় ঘরের দরজাটাও বাইরে থেকে বন্ধ করে দিয়ে এসেছি। এদিক ওদিক তাকাতেই মনে হলো মতিবালা ডান দিকেই গিয়েছে, কারণ ডান দিকে এগিয়ে খানিকটা গেলেই গ্রামের শেষ সীমানা। গ্রামের ভেতরের দিকে যাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। গ্রামের শেষ সীমানাতেই সেই দিঘি রয়েছে। দিঘির আশেপাশে একটা ছোট মতো জঙ্গলও রয়েছে। কি মনে হতে সেই দিকেই এগিয়ে গেলাম। বুঝতে পারছিলাম আমি এমন কিছু একটা দেখতে চলেছি যেটা অতি সাধারণ কিছু নয়। এত রাতে মতিবালা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে যখন, তাহলে নেহাত এর পেছনে কোনো একটা কারণ অবশ্যই রয়েছে। অনেক দূর হেঁটে যাওয়ার পরে মনে হলো সামনে অন্ধকারের মধ্যে কাকে যেন হেঁটে যেতে দেখছি। গ্রামের শেষের দিকে আকাশে চাঁদের আলো ছিল, সেই চাঁদের আলোয় মোটামুটিভাবে দেখা যায়। আমি কিন্তু তাড়াহুড়ো করলাম না, আস্তে আস্তে খানিকটা দূরত্বে তাকে অনুসরণ করতে লাগলাম। এমন কোনো সমস্যা দেখলে তখন না হয় কিছু করা যাবে। আকাশের চাঁদের অল্প আলো আর অন্ধকারের মধ্যে গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছি আমরা দুজন। আমার থেকে প্রায় হাত 10 দূরে হেঁটে চলেছে মতিবালা, আর তার পেছনে আমি। ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগছে। এটা গরমের সময়, তবুও রাতের দিকে মাঝে মাঝেই বাইরে ঠান্ডা বাতাস বয়। একটু এগিয়ে গেছি, হঠাৎ করেই মতিবালা গ্রামের রাস্তা ছেড়ে বাঁদিকে ঘুরল। বাঁদিকে গেলেই সেই মস্ত বড় দিঘিটা পড়বে।
ছোট ছোট ঘাসের উপর দিয়ে মতিবালা একটানা হেঁটে চলেছিল। আর তার হাঁটার মধ্যে আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। সে যেন কোনো দিকেই তাকাচ্ছে না, সোজা মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে ওই দিঘির দিকে। আমিও ঘাসের জমিতে নামলাম। তারপর খানিকটা অপেক্ষা করলাম, কারণ সামনে আরও খানিকটা হেঁটে গেলে দিঘি পড়বে। মতিবালা আসলে করতেটা কি চাইছে বোঝার চেষ্টা করলাম। মতিবালা কিন্তু হাঁটতে হাঁটতে একদম দিঘির কাছ পর্যন্ত গেল। একবার আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। মতিবালা যদি দিঘির জলে গিয়ে নামে, তাহলে এত দূর থেকে গিয়ে তাকে আমি বাঁচাতে পারবো তো? এই ভেবে কয়েক পা তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেলাম। মতিবালা কিন্তু দিঘির জলে নামলো না। দিঘির একদম পাড়ে এসে তারপর সামান্য ডান দিকে সরে যে বড় বট গাছটা রয়েছে জলের কাছে হেলে সেই গাছের কাছে গিয়ে দাঁড়ালো। গাছের তলাটা অন্ধকার, তাই ভালোভাবে কিছুই দেখা যায় না। আমি ঘুমোতে যাওয়ার আগেই দেহবন্ধন করেছিলাম, তাই আমার বিপদ যে সহজে হবে না তা আমি জানি। তাছাড়া মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপরে রয়েছে যে। আমি হাঁটতে হাঁটতে বট গাছটা থেকে যখন এক হাত দূরে, তখন বুঝতে পারলাম যে বট গাছের তলায় কেউ নেই। চমকে উঠলাম, তাহলে মতিবালা গেল কোথায়? আর একটু এগিয়ে যেতেই একটা দৃশ্য দেখতে পেলাম। বটগাছের একটা মোটা ডাল জলের দিকে হেলে গেছে। সেই ডালের উপর কি যেন একটা বসে বসে পা দোলাচ্ছে। একটু পরে সেদিক থেকে নাকি গলায় একটা সুর ভেসে এলো। বড্ড সাহস না রে তোর, আমার পিছু পিছু এখানে চলে এসেছিস। এখন যদি তোর ঘাটটা আমি ধরে মট করে ভেঙে দিই। সত্যি বলতে মতিবালাকে আমি অমনভাবে গাছের উপর বসে পা দোলাতে দেখে প্রথমে চমকে উঠেছিলাম, কিন্তু তার গলা থেকে এমন একটা কথা শুনে আমার আর সন্দেহ রইল না যে এ কথা মতিবালা বলছে না, বলছে তার মধ্যে থাকা অন্য কেউ। তাই একটু গম্ভীর গলায় বললাম, তাই নাকি? এত ক্ষমতা তোর? একবার চেষ্টা করেই দেখ না, আমায় ছুতে পারিস নাকি? তোর সামনে যেতে পারবো না, তা না হলে গ্রামের পথেই তোকে ধরে তোর ঘাড় মোটকে দিতাম। চলে যা, চলে যা এখান থেকে। তুই মেয়েটাকে বারবার টেনে নিয়ে আসছিস কেন? ওই মেয়েটা তোর কি ক্ষতি করেছে? তোকে বলবো কেন রে? ওরে শালা পালা এখান থেকে, পালা বলছি। হঠাৎ করেই মনে হলো একটা গুপ্ত মন্ত্র পড়ে এক মুঠো ধুলো মাঠ থেকে তুলে নিয়ে মেয়েটার দিকে ছুঁড়ে দেই। কিন্তু তারপরেই ভাবলাম, এখন কিছু করতে গেলে যদি মতিবালার কোনো ক্ষতি হয়। তাই নিজের রাগ সামলে নিয়ে বললাম, তুই যা করছিস তা কিন্তু ভালো করছিস না। এমন একটা নিষ্পাপ ফুলের মতো মেয়ে তোর কি ক্ষতি করেছে? ও আমার কি ক্ষতি করেছে তা তোকে জানতে হবে না। এখনই চলে যা, চলে যা বলছি, না হলে এই মেয়েটাকে কিন্তু জলে চুবিয়ে মারবো। কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। তার পক্ষে কোনো কিছু করাই অসম্ভব নয়, তাই বললাম, ঠিক আছে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুই ওর কোনো ক্ষতি কিন্তু করিস না। তুই এখান থেকে চলে গেলে আমি ওর কোনো ক্ষতি করব না। কতদিন পর একটা শরীর পেয়েছি, আহা, বেঁচে থাকতে এত সুখ পাইনি কখনো। আহা, চলে যা, চলে যা বলছি। মনের মধ্যে কেমন যেন মনে হলো মতিবালার ক্ষতি খুব সহজে হবে না। এখন কিছু একটা করতে গেলে মতিবালার বিপদটাই বাড়তে পারে। তাই তার কথা শুনে সেই মাঠে ছেড়ে গ্রামের রাস্তায় এসে উঠলাম। আমি দূর থেকে শুনতে পেলাম সে হাসছে, হেসেই চলেছে, সেই গাছের ডালে বসেই। তুমি যাই বলো না কেন, এইসব কথা কি বিশ্বাস করা যায় বলো? এমনটা আবার হয় নাকি? আগের দিন যে গল্পটা আমাদের বললেন তার কথাই ধরো না। আমি জানি কিশোরী, তুমি তারানাথের কোনো কথাই বিশ্বাস করো না, কিন্তু অবিশ্বাস করার কোনো শক্ত কারণ দেখাতে পারবে তুমি বলো? তারানাথের গল্পগুলো যদিও অলৌকিক
অবিশ্বাস করার মতোই হয়, তবুও তারানাথ শুধু শুধু আমাদের মিথ্যা কথা কেন বলবে বলো তো? আসলে ঠাকুরমশাই আমাদের অলৌকিক অদ্ভুত সব কথা বলে নিজেও যেমন আনন্দ পান, আমাদেরও আনন্দ দিতে চান। না হলে তুমি বলো না, ও কথা কি বিশ্বাস করা যায় নাকি? আচ্ছা বেশ, তোমার মনে যখন এতই অবিশ্বাসী, তাহলে আজ যখন তারানাথের কাছে আমরা যাব, তুমি নিজেই জিজ্ঞাসা করে নিও, তাহলেই তো হলো। তুমি অবিশ্বাস করো বলে কিন্তু তারানাথ মাঝে মাঝে মনে মনে রুষ্ট হয়। এ কথায় কিশোরী হেসে ফেলল। সে নিজেও জানে তার কথায় তারানাথ মাঝে মাঝে রুষ্ট হয়। তবে তারানাথ যে কিশোরীকে অনেকটা স্নেহও করে, সে কথাও কিশোরী জানে। আমরা 1 সপ্তাহ তারানাথের কাছে না গেলে সে নিজেও মনে মনে বড় কষ্ট পায়, আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকে। আসলে তারানাথ এই কলকাতা শহরের বুকে এখন একা একাই বাস করে। চারি মাঝে মধ্যে আসে বটে, কিন্তু তার এখন সংসার রয়েছে, তার ছেলে রয়েছে, স্বামীও রয়েছে। এই সমস্ত ছেড়ে তো আর তারানাথের কাছে এসে তার বসে থাকা চলে না। সেটা তারানাথ নিজেও বুঝতে পারে, তাই আফসোস করে বলে, ঘরটা কেমন ভাগা ভাগা মনে হয়, বুঝলে? মনে হয় যেন ঘরের মধ্যে কেউ নেই। দরজা খুলে ঘরের দিকে মাঝে মাঝে একদৃষ্টে তাকিয়ে থাকি। মনে হয় এই এক্ষুনি রান্নাঘর থেকে মা চারি বেরিয়ে এসে বলবে, কখন থেকে ডাকছি তোমায়, এখনো তোমার আসার সময় হলো না? ওই পুঁথি নিয়ে সারাদিন বসে থেকে কি খিদে মিটে যাবে? এসো, খেতে এসো। এমন কথা তারানাথ যখন বলে তখন তার দুটো চোখ কেমন যেন উদাস হয়ে আসে। তার মনের কষ্টটা আমরা বুঝতে পারি, তাই আমরা চেষ্টা করি প্রত্যেক সপ্তাহের অন্তত একটা দিন তার কাছে যেতে। তারানাথ নিজের মনের কথা আমাদের কখনো খুলে বলে না, তবে মাঝে মাঝে নিজের অজান্তেই তার মুখ থেকে কিছু কথা বেরিয়ে আসে। তাছাড়া চারিকে যে আমরা মাঝে মাঝে আর দেরি করে কি হবে, চলো চলো বেরিয়ে পড়ি, একটু পরে আবার বৃষ্টি নামবে, সাথে ছাতাটা নিও কিন্তু। তারানাথের কাছে যাব আর ছাতা নিয়ে যাব না, সেটা কি হতে পারে? চলো বুঝলে, বেরিয়ে পড়া যাক। তোমার চা খাওয়া হলো? চা শেষ করে পোশাক বদলে নিয়ে কিশোরীর সাথে বেরিয়ে পড়লাম। ছাতা হাতে নিয়ে বেরিয়েছি বটে, তবে আকাশের অবস্থা কিন্তু খুব একটা খারাপ নয়। তবে ফেরার পথে নিশ্চয়ই বৃষ্টি হবে, এই যে তারানাথের বাড়িতে যাওয়ার দিন। পথে নেমে বুঝলাম ভ্যান ধরার দরকার নেই, হেঁটেই চলে যেতে পারবো। আর হেঁটে গেলাম বলেই একটা ব্যাপার চোখে পড়ল। অনেকটা হেঁটে গিয়েছি, বড় রাস্তার একপাশে কিছু লোকজনের জটলা দেখতে পেলাম। মনে হলো কোনো দুর্ঘটনা কিংবা অন্য কিছু হয়েছে। মাঝে মাঝে কলকাতার রাস্তায় চুরি ছিনতাইয়ের কথা তো শোনাই যায়, তাই আমি আর কিশোরী এগিয়ে গেলাম সেই দিকে। ভাষা ভাষা কিছু কথা শুনতে পেলাম, আর তাতেই যেটা বুঝলাম তা বুঝতে পেরে কিশোরীর মুখটা কেমন যেন হয়ে গেল। কিশোরী বলে উঠল, যত সব আজগুবি কথা, কলকাতা শহরে নাকি কাউকে ভূতে ধরেছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ কিশোরী, এই কলকাতা শহরেই কিন্তু তারানাথের কাছে গিয়ে এমন কিছু জিনিস নিজের চোখে আমরা দেখতে পেয়েছি। কিশোরী কিছু একটা বলি বলি করেও বলল না। আমরা আর সেখানে দাঁড়ালাম না। সেখানকার লোকেদের কথাবার্তার গুঞ্জন অনেক দূর পর্যন্ত আমাদের কানে এলো। আর একটু এগিয়ে এসেছি, এমন সময় কিশোরী বলল, আচ্ছা তুমি বলো, এখন তো বিজ্ঞান এত উন্নত হচ্ছে, নতুন নতুন চিকিৎসা বেরোচ্ছে, যেমন তেমন নতুন নতুন রোগের নামও জানা যাচ্ছে। এমনও তো হতে পারে যে এই ব্যাপারটা আসলে নতুন একটা রোগ। মানুষের মনের ভুলে কত কিছুই যে হয়, তাই এই সমস্ত একদিন মানুষের মনের ভুল বলে সবাই বুঝতে পারবে, দেখবে এটাও হয়তো নতুন কোনো একটা রোগ। আমি কিশোরীর কথার কোনো উত্তর দিলাম না, হেসে ফেললাম। কারণ কিশোরী যেন নিজের মনকে বোঝবার জন্যেই কথাগুলো কাটা কাটা স্বরে উচ্চারণ করে বলল। আমি বলে চললাম, সিগারেট আছে নাকি কিনতে হবে? না না, ও চিন্তা নেই, আমি সিগারেট নিয়েই এসেছি। সামনের ওই তেলেভাজার দোকান থেকে খানিকটা তেলেভাজা নিয়ে নিলেই হবে। আর কিছু একটা বলতে গিয়ে কিশোরী থেমে গেল। আমি এবার বললাম, কি ব্যাপার বলো তো তোমার? আমার বাড়িতে আসার পর থেকেই দেখছি কেমন যেন অন্যমনস্ক হয়ে রয়েছ, মাঝে মাঝেই কথার খেইও হারিয়ে ফেলছো। হয়েছেটা কি? আমি যে মেসে থাকি সেই মেস বাড়ির পাশে একটা বেশ পুরনো বাড়ি রয়েছে, সেটা তো তুমি দেখেছ। সে বাড়িতে একজনই থাকেন, তিনি বেশ বয়স্ক। যতদূর শুনেছি তার 3 কুলে কেউ নেই। সেই ভদ্রলোক খুব একটা খারাপ নন, আগে কোথাও একটা কাজ করতেন, এখন বয়স হয়ে যাওয়ায় সেই সমস্ত ছেড়ে দিয়ে নিজেই বাড়িতে থাকেন, নিজের হাতেই রান্নাবান্না করেন। শরীর এখনও একদম টনটনে, সকালবেলা হাঁটতে যান,
বেশ ঘন্টাখানেক হাঁটাচলা করেন। তা সকালের দিকেই তার সাথে মাঝে মাঝে আমার দেখা হয় ওই অফিসে যাওয়ার সময়। কাল অফিসে যাওয়ার সময় দেখা হতেই দেখলাম ভদ্রলোকের মুখ কেমন যেন চিন্তিত। তো সে কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন তার বাড়িতে নাকি রাতের বেলা অদ্ভুত কিছু শব্দ হয়। তার মনে হয় রাতের বেলা তার বাড়ির ছাদের ওপর যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। সে কি কথা? রাতের বেলা তার ছাদের উপর কেউ হাঁটতে যাবে কেন? আচ্ছা, তার বাড়িতে কোনো ফলের গাছ নেই তো? অনেক সময় তো রাতের বেলা কেউ চুরি করার জন্য আসে। না, ফলের গাছ তার বাড়িতে রয়েছে, কিন্তু সেটা অনেকটা পেছনের দিকে। সেই ফল চুরি করার জন্য ছাদে উঠতে হবে না। তাছাড়া ভদ্রলোক আগেই বলেছি তো খুব একটা খারাপ নন। তার গাছের ফল আশেপাশের সবাইকে দেন, এমনকি আমরাও মাঝে মাঝে পাই। তবে ভদ্রলোক যে মিথ্যে কথা বলছেন সেটা বিশ্বাস করতে অসুবিধা হয়। এত বছর ধরে তাকে দেখছি, তাকে কখনো মিথ্যে কথা বলতে কিংবা অকারণে কোনো কথা বলতে শুনিনি। একটা ব্যাপার অবশ্য হতে পারে যে বয়স হচ্ছে, তাই হয়তো। কিশোরীর অসংলগ্ন কথা শুনতে শুনতে আমরা মঠ লেনে পৌঁছলাম। তারপর তেলে ভাজার দোকানে গিয়ে তেলে ভাজা নিয়ে তারানাথের বাড়ির উঠোনে পৌঁছে দেখি তারানাথ উঠোনের একপাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখতে পেয়ে হাসি মুখে বলল, বেশ বেশ, তোমরা এসে পড়েছ। যাও, তক্তপোষের কাছে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। যাও। তারানাথ তার বাড়ির মধ্যে থাকা সেই বড় গাছটার কাছে দাঁড়িয়ে কি যেন একটা দেখছিল। একটু পরে একটা গামছায় হাত মুছতে মুছতে এসে গামছাটা একটা দড়িতে টানিয়ে দিয়ে আমাদের পাশে বসে বলল, তা বলো তোমাদের খবর কি? আর কিশোরী, তোমার মুখটা এমন হয়ে আছে কেন? কি কিছু হয়েছে নাকি? কিশোরী কিছু বলার আগে আমি নিজেই বললাম, কিশোরীর মেজবাড়ির পাশের এক ভদ্রলোক রাতের বেলা তার বাড়ির ছাদে কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছেন। কিশোরীর মনে হয় ভদ্রলোকের বয়স হয়ে যাওয়ার জন্যই তিনি এমন ভুল শুনছেন। না কিশোরী, মানুষ কিন্তু সবসময় ভুল শোনে না। মানুষ অনেক সময় এমন অনেক কিছুই বুঝতে পারে যেটা তার বোঝার কথা নয়। এমনটা মাঝে মাঝে ঘটে যায়, বুঝলে? তবে ওসব নিয়ে চিন্তা করো না। এইসব জিনিস খুব বেশি দিন চলে না। যেমন হঠাৎ করেই শুরু হয়, তেমনই হঠাৎ করেই শেষ হয়ে যায়। কিন্তু ঠাকুরমশাই, ওই ভদ্রলোক সাহসী। অন্তত তাকে যে কদিন দেখেছি আমার তো তাই মনে হয়েছে। তবে কথাগুলো বলতে বলতে তিনি কেমন যেন ভীত হয়ে পড়ছিলেন। ব্যাপারটা ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না ঠাকুরমশাই। আহ, আচ্ছা বেশ, তোমার যদি এমনই মনে হয় তাহলে তাকে বলবে তার বাড়ির উত্তরের দিকে জমির এক কোণে মাটির উপর একটা বাঁশের টুকরো কিংবা কঞ্চি পুঁতে রাখতে। সেই কঞ্চির মাথায় থাকবে একটা লাল রঙের কাপড়। সেই কাপড়ের মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে নিতে হবে একটা কাঁচা লেবু। তারপর একটা রাত সেই কঞ্চি বাঁধা কাপড়ে লেবুটা থাকবে। পরদিন সকালে সেটা তুলে নিয়ে আসতে হবে। তারপর যদি সেই লেবুর রং বদলে যায় তাহলে মনে করবে আসলেই বাড়িতে কোনো অশুভ শক্তির উৎপাত হয়েছে। আর যদি তা না হয় বা রং যদি না বদলায় তাহলে ভাববে সব কিছু ঠিকই আছে। আরে তুমি এত চিন্তা করো না তো। জমিয়ে বসো দেখি, আর সিগারেট দাও একটা, দাও দাও। কিশোরী সিগারেটের প্যাকেটটা সামনে এগিয়ে দিতে তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিল। কিশোরী একটু ইতস্তত করে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই এমন অভিজ্ঞতা আপনারও তো আছে নাকি? ওই ভদ্রলোক বলতে চাইছেন তার বাড়িতে কোনো ভূত বাসা বেঁধেছে। আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, এমন কোনো অভিজ্ঞতা আপনার জানা আছে নাকি? তারানাথ সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করল। তারপর সিগারেট টানতে টানতে ধোঁয়া ছেড়ে বলল, আমার অভিজ্ঞতা যে অনেক তা তোমাদের সব বলে শেষ করতে পারবো না। তবে তোমরা এমন কোনো একটা ভয়ের গল্প শুনতে চাইছো যখন, তোমাদের সে কথাই বলবো। একটু শান্ত হয়ে বসো, সিগারেটটা শেষ করে নি। তাছাড়া অনেক দিন আগের কথা তো, একটু ভেবেও নিতে হবে। আজ আর তোমাদের গৌরচন্দ্রিকা করে অধৈর্য করব না, গল্প শুরু করব একেবারেই, কেমন? তারানাথ ধোঁয়া ছাড়তে ছাড়তে চুপ করে বাইরের আকাশের দিকে তাকিয়ে বসে রইল। আমরা জানি তারানাথ আসলে এখন স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনের দিকে গিয়ে খুঁজে চলেছে সেই অভিজ্ঞতা। আমরাও চুপ করে বসে রইলাম। একেবারে সিগারেটটা শেষ করে একটা নারকেলের মালায় তুলে এনে তাতে অবশিষ্টাংশটা গুঁজে রেখে
তারানাথ হাতটা মুছে নিয়ে ভালো করে জমিয়ে বসে গল্প বলতে শুরু করলো। হ্যাঁ, তো যে সময়ের কথা তোমাদের বলছি তা প্রায় অনেক বছর আগেকার কথা হবে। তখন একবার আমায় কোনো একটা কাজে যেতে হয়েছিল বেথুয়া ডহরি নামের একটা জায়গায়। যতদূর মনে পড়ে নামটা তেমনই ছিল জায়গাটার। নাম আসলে বড়ই অদ্ভুত, তাই নামটা আমার মনে ছিল। সে নামের পেছনে কোনো ইতিহাস রয়েছে কি না তা কিন্তু আমি জানি না। আসলে আমি তখন সেই গ্রামে পৌঁছইনি। আমি গিয়েছিলাম তার পাশের একটা গ্রামে এক সাধুর খোঁজে। সেই সাধুর সাথে আমার দেখা হয়েছিল। সে সাধুর সাথে দিন কয়েক কাটালাম। সাধুকে বড়ই ভালো লাগলো। তোমরা তো জানো, সাধু ভালো না হলে তাকে আমার খুব একটা মনে ধরে না। এই সাধুকে কিন্তু মনে ধরল। তাই তার সাথে 2 দিন কাটানোর পর 3য় দিনে সাধু জানালেন তার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। আমিও যেন আমার মতো বেরিয়ে পড়ি। তা সাধুর সাথে যাওয়ার জন্য বললাম। তিনি হেসে আমায় বারণ করলেন। বললেন আমার দীক্ষা হয়ে গেছে, অনেক ক্ষমতাও আমার কাছে রয়েছে। এই অবস্থায় কোনো সাধুর সঙ্গে যাওয়াটা ঠিক নয়, একা একাই আমায় যেতে হবে। তা বুঝতে পারলাম সে যা বলেছে মিথ্যা নয়। তাই সেদিন দুপুরের দিকে সেই গ্রাম থেকে বেরিয়ে এসে পৌঁছালাম বেথুয়া ডহরিতে। রোদের তেজ তখন অনেক বেশি। এমন সময় গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে চলা সহজ কাজও নয়। দুপাশে ধানের জমি। এমন প্রখর রোদে মাঝে মাঝে মাঠের ফসল শুকিয়ে যায়। গ্রামের চাষিদের যে কি বিপদ তা তোমরা ধারণা করতে পারবে না। বৃষ্টি বেশি হলে যেমন জল জমে, ধান নষ্ট হওয়ার সম্ভাবনা, তেমন বৃষ্টি কম হলে যথেষ্ট জলের অভাবে ধান শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তো অনেক রকমের উপায় রয়েছে খাল কেটে জল কেটে এনে চাষ করা, কিন্তু তখন এত সুবিধা ছিল না। সেসব নিয়ে বলতে গেলে অবশ্য অন্য কথা বলতে হয়, তাই সেসব কথা বলতে চাইছি না। তো ওই এমনই এক দুপুরে বেথুয়া ডহরিতে পৌঁছে সেই গ্রামের বাইরের দিকের একটা গাছের তলায় বসে রয়েছি। একটু পরেই দেখলাম একটি মেয়ে মানুষ তার একটি মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। মেয়েটির পরনের গ্রাম্য কায়দায় পরা শাড়ি, তার মাথার দুদিকে 2টো বেনুনি। তার বয়স নেহাত কম নয়, তবে তার মুখের ভাব কেমন যেন অদ্ভুত। কেমন যেন মনে হয় তার বয়স খুব একটা বেশি হয়নি এখনো, শুধু সে শরীরে বেড়ে উঠেছে। এতটা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই মনে হলো সেই দিনের ঝকমকে আলোতে আমি দেখতে পেলাম সেই মেয়েটির ঠিক মাথার উপরে কাল কি একটা যেন রয়েছে। এতটা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই মনে হলো সেই দিনের ঝকঝকে আলোতে আমি দেখতে পেলাম সেই মেয়েটির ঠিক মাথার উপরে কালো কি একটা যেন রয়েছে। ব্যাপারটা তোমাদের বলে বোঝাতে পারবো না, বুঝলে। কেউ যদি মাথার উপর ছাতা ধরে এগিয়ে যায় তাহলে ঠিক মাথার যতটা উপরে ছাতাটা থাকবে ততটাই উপরে কেমন যেন একটা কালো ধোঁয়া ধোঁয়া মতো। অমন রৌদ্রের মধ্যে মাঝে মাঝে চোখের ভুল হয়। দূরের দিকে তাকিয়ে উঁচু নিচু রাস্তায় দেখলে মনে হয় কোথাও যেন ছায়ার মতো জমে আছে। প্রথমে সেটাই ভাবলাম। হাত দিয়ে 2টো চোখ কচলে দিয়ে আবার সামনে তাকাতেই সেই একই জিনিস দেখতে পেলাম। মেয়েটা ততক্ষণে তার মায়ের সাথে বোধহয় চলে গেছে। আমি গাছের তলা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ডাকলাম, বলি, ও মা, শুনছো? এই আমার কথা শুনছো? একটিবার দাঁড়াও না। মেয়ে মানুষটি আমার কথা শুনে পিছনের দিকে ঘুরে তাকালো। তারপর মাথার ঘোমটা আর একটু টেনে দিয়ে আমার দিকে তাকিয়ে হাত জোড় করে হাতটা মাথায় ঠেকিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি আমায় কিছু বলছেন? চট করে তাকে বলতে পারলাম না যে তার মেয়ের মাথার উপর একটা কালো ছায়ার মতো আমি দেখতে পাচ্ছি। সে কথা বলাও যায় না। মেয়েটি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে, তাই বললাম, প্রথমে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তোমার বাড়িতে একটু জল পান করতে চাই। যদি তোমার অসুবিধা না হয় তাহলে। সে কি কথা ঠাকুরমশাই, আমার অসুবিধা হবে কেন? আপনি আসেন।
আপনি এলে আমার বড় ভালো লাগবে। উনি আপনাকে দেখলে খুশিও হবেন। আসেন, আসেন। তাদের পিছু পিছু চলতে লাগলাম। এবার কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম। একটু আগে যে কালো ছায়াটা তার মাথার উপর দেখতে পাচ্ছিলাম, সেটা আমার চোখের সামনে কেমন যেন আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। স্পষ্ট বুঝতে পারলাম তাহলে আমি ভুল দেখিনি। নিশ্চয়ই এই মেয়ের উপরে কোনো অশুভ শক্তির ছায়া রয়েছে। তো ব্যাপারটা যখন বুঝতে পেরেছি, তখন এর শেষ না দেখে আমি যাব না। আমি তাই তাদের পিছু পিছু এগিয়ে চললাম তাদের বাড়ির দিকে। আপনি কি তখনই বুঝতে পেরেছিলেন যে এই মেয়েটির সাথে কোনো অশুভ শক্তি রয়েছে, কিংবা তাকে ভূতে ধরেছে? কোনো মানুষকে ভূতে ধরলে তার লক্ষণ কিন্তু সবসময় সমান থাকে না। কোনো সময় যাকে ভূতে ধরে সে অদ্ভুত আচরণ করে, হাসে কিংবা কাঁদে, কিংবা হয়তো অন্যের ক্ষতি করার চেষ্টা করে। অনেকে আবার চুপচাপ নিজের ঘরে বসে থাকে। বিভিন্ন অশুভ শক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেক সময় মানুষটি জানতেই পারে না যে তাকে ভূতে ধরেছে, কিংবা তার আশেপাশের মানুষ বুঝতে পারে না। সেক্ষেত্রে অশুভ শক্তি আস্তে আস্তে সেই মানুষটির ক্ষতি করে দেয়। সেই ক্ষতি কিন্তু চিরস্থায়ী হয়। মেয়েটিকে দেখে আমার মনে হয়েছিল তার সাথে হয়তো কিছু একটা হয়েছে, তাই তাদের সাথে আমি তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। মেয়ে মানুষটি আমায় জল দিল। শুধু জল নয়, জলের সাথে বাতাসাও দিল। তার বাড়ির দাওয়ায় বসে জল বাতাসা খেতে খেতে মেয়েটির দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলাম, তা মা, তোমার নাম কি? আমার নাম মতিবালা। বাহ বাহ বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। আচ্ছা মতিবালা, তুমি রাত্রে ভয় পাও নাকি? মেয়েটি আমার কথা শুনে তার মায়ের দিকে তাকালো। তখন মেয়ে মানুষটি অর্থাৎ সীতাবালা আমার আরও খানিকটা সামনে এসে বলল, ঠাকুর মশাই, আপনি হঠাৎ ও কথা বললেন কেন, যে আমার মেয়ে ভয় পায় নাকি? তোমাদের বাড়ির কর্তা কোথায় মা? তার সাথে আমার একটু কথা আছে তোমার মেয়ের ব্যাপারে। মা, তুমি এখন ঘরে যাও তো। মেয়েটি কিন্তু ঘরে গেল না। তার মায়ের কাপড়টা চেপে ধরে তার পেছনের দিকে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে কিন্তু মনে হলো সে ভয় পেয়েছে। তবে তাকে দেখে তার বয়স মনে হলো ওই 12-13 হবে। এই বয়সের মেয়েদের এমন আচরণ লক্ষ্য করা যায় না। সেই বাড়ির কর্তা মোহনলাল ফিরে এলো একটু সন্ধ্যার দিকে। আমি ততক্ষণ পর্যন্ত সেই বাড়ির দাওয়াতেই বসে রইলাম। মোহনলাল ফিরে এসে আমায় দেখল। বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর আমায় নমস্কার করে ঘরের ভিতরে চলে গেল। ঘর থেকে কিন্তু বেশ কিছুক্ষণ পরে এসে আবার বাইরে বসলো। তারপর আমার পাশে এসে বসলো দাওয়ায়। ঠাকুরমশাই, আপনি আমার মেয়ের ব্যাপারে অমন কথা বললেন কেন? আপনার কি কিছু মনে হয়েছে? মোহনলাল, তোমার স্ত্রীর কাছ থেকে আমি অনেকটাই শুনেছি। তবে আমার মনে হয় তোমার মেয়ের কোনো বিপদ হয়েছে। আমি যখন আজ দুপুরের দিকে গ্রামের বাইরের দিকে গাছতলায় বসেছিলাম, তখন তোমার মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছিল। তার মাথার উপর আমি একটা কালো ছায়া দেখতে পেয়েছিলাম। সেই লক্ষণ বড়ই অশুভ। আমার মনে হয় তোমার মেয়ের উপর কোনো অশুভ শক্তি ভর করেছে। মোহনলাল আমার কথা শুনে অবাক হয়ে গেল। তারপর বলল, আমার মেয়ের সঙ্গে যে কিছু একটা হয়েছে সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু ধরতে পারছি না ঠাকুরমশাই। সকালের দিকে মেয়ে যখন ঘুম থেকে ওঠে তখন তার পায়ের কাছে মাঝে মাঝে কাদা লেগে থাকে। মেয়ে কিছুই বোঝে না। আসলে আমার মেয়ের বয়স অনেক হয়েছে, তবে সে একটু ওই বয়সের থেকে মানসিকভাবে একটু কমই বিকশিত হয়েছে। আশেপাশে যাদের সঙ্গেও মেশে তাদের সবাই ওর সঙ্গে খেলতে চায় না। ও একটু বাচ্চা বাচ্চা তো, তাই সবাই ওকে এড়িয়ে চলে। তাই আমার মেয়ে একা একাই বাড়িতে খেলে। মাঝে মাঝে দিঘির পাড়ের দিকেও যায়।
কবে থেকে এমন ব্যাপারটা শুরু হয়েছে বলো তো? আর অন্য কিছু লক্ষ্য করেছো কি? মাসখানেক আগে হবে। মাসখানেক আগে একদিন সন্ধ্যের দিকে বাড়ি ফিরেছি, দেখি মেয়ে সন্ধেবেলা ঘুমিয়ে রয়েছে। তবে সন্ধ্যের সময় সে কখনো ঘুমায় না। গায়ে হাত দিয়ে দেখি বেশ জ্বর। জ্বর কিন্তু সকালের দিকে ছেড়ে গেল। তবে তারপর থেকে মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেল। বেশি কথা বলে না, ভালোভাবে খেতে চায় না। মেয়েটা আমার বড্ড কথা বলতো, এখন কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সেদিন সন্ধ্যাবেলা তোমার মেয়ে কোথায় গিয়েছিল সে ব্যাপারে কিছু জিজ্ঞাসা করনি? করেছিলাম তো ঠাকুর মশাই। তা সে বলল সে দিঘির কাছে গিয়েছিল। ও দিঘির কাছে গিয়ে মাঝে মাঝে বিকেলের দিকে ঘুরে বেড়ায়। ওখানে একটা ছোট্ট মাঠ রয়েছে, গাঁয়ের ছেলে মেয়ের দল সেখানে বিকেলের দিকে যায়, তাই ওখানে যায়, বুঝলেন? আমার মনে কেমন যেন সন্দেহ হলো। সেদিন সন্ধ্যাবেলা দিঘির পাড়ে হয়তো এমন কিছু একটা ঘটেছে যার জন্য মোহনলালের মেয়ে মতিবালা এমন বদলে গেছে। আর তার মাথার কাছে দেখতে পাওয়া কালো ছায়াটা তাহলে সত্যি। আমি মোহনলালকে বললাম, মোহনলাল, আমার মনে হয় তোমার মেয়ের বড় কোনো বিপদ ঘটতে চলেছে। আমি কয়েকটা দিন তোমার বাড়িতেই থাকতে চাই, বুঝলে? আমার খাওয়া দাওয়া নিয়ে তোমায় বিশেষ চিন্তা করতে হবে না। তোমরা যা খাও আমায় তাই দিলেই হবে, না দিলেও আমার কোনো আপত্তি নেই। তবে তোমার মেয়ের বিপদটা আমি কাটাতে পারি, সেটাই আমি চেষ্টা করে দেখি। আমার কথায় মোহনলালের চোখে জল এলো। সেদিনের রাতটা মোহনলালের প্রবল আপত্তি সত্ত্বেও তার বাড়ির দাওয়ার উপরে শুয়ে কাটিয়ে দিলাম। আসলে আমি দেখতে চাইছিলাম যে রাতের বেলা কোনো অশুভ কিছু বাড়ির আশেপাশে আসে কি না। বেশ রাত্রের দিকে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম ভাঙতেই মনে হলো বাড়ির উঠোনের কাছে একটা কালো ছায়ামূর্তি মতো কেউ দাঁড়িয়ে রয়েছে। দাওয়ার উপরে শুয়েছিলাম, কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙে ওই ছায়ামূর্তিকে দেখতে পেয়ে কিন্তু ধড়ফড় করে উঠে বসলাম আমি। আমার দেহবন্ধন করাই ছিল, তবুও হঠাৎ করে তাকে দেখে কেমন যেন চমকে উঠেছি আমি। হঠাৎ মনে হলো আমার পেছনে ঘরের দরজাটা খোলা, পুরোপুরি খোলা নয়, সামান্য ভেজানো রয়েছে। বাইরে থেকে একটা হাওয়া এসে সেই দরজার পাল্লায় একটা অদ্ভুত শব্দ করছে। তাই মনে করলাম ঘর থেকে কেউ বোধহয় বেরিয়েছিল, ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। তাই সেটা নিয়ে আর মাথা ঘামালাম না। দেখতে পেলাম অন্ধকারের মধ্যে যে কালো ছায়ামূর্তি দাঁড়িয়েছিল সে বেরিয়ে কোথায় যেন চলে গেল। সেদিন কিন্তু আমি তেমন কিছুই আন্দাজ করতে পারলাম না, তবে এটা বুঝতে পারলাম যে মোহনলালের মেয়ে মতিবালার উপরে কারো নজর পড়েছে আর সে তার ক্ষতি করতে চায়। প্রায় অনেক রাত পর্যন্ত জেগে রইলাম। তারপর দাওয়ার কাছে হেলান দিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমার মনে নেই। ঘুমটা ভাঙল পাখির ডাকে। তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। একটু পরেই ঘরের ভেতর থেকে মোহনলাল বাইরে বেরিয়ে এলো এবং এসে আমাকে বলল, রাত্রে ভালো ঘুম হয়েছিল তো ঠাকুর মশাই? হ্যাঁ 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 মোহনলাল, ঘুম হয়েছিল। আসলে বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসতে ভালোই ঘুমটাই হয়েছে। তাছাড়া আমার তো এখানে ওখানে ঘুমিয়ে অভ্যাস আছে, আমারও তো অসুবিধা হয়নি। আর তোমার মেয়েকে একবার ডাকো তো। মোহনলাল ঘরের ভিতরে গিয়ে মেয়েকে ডেকে আনলো। মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠে এসেছে। এক হাতে চোখ ডলতে শুরু করেছে। মোহনলাল ইশারায় আমাকে মতিবালার পায়ের দিকে দেখতে বলল। আমি পায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম পায়ের পেছনের গোড়ালির নিচের দিকে সামান্য খানিকটা মাটি শুকিয়ে রয়েছে। আমি বললাম, মা, কাল রাতে বাইরে বেরিয়েছিলে তুমি? সে যেন আমার কথা শুনে অবাক হয়ে প্রথমে তার বাবার দিকে তাকালো, তারপর আমার দিকে ঘুরে বলল, কই না তো, বাবাই তো আমায় ঘুম থেকে তুলে আনলো। তাহলে তোমার পায়ে ওই মাটি লাগলো কি করে?
তাহলে কি বিকেলের দিকে রেখেছিল? কিন্তু বিকেলে তো তুমি কোথাও যাওনি, গেছিলে সেই দুপুরে। কোথায়? পায়ে মাটি লাগেনি তো। বলেই সে নিজের পায়ের দিকে তাকিয়ে পায়ের পেছনে শুকিয়ে থাকা মাটিটা দেখল। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার পায়ে মাটি লাগলো কোথা থেকে? আমি বুঝতে পারলাম সে মিথ্যা কথা বলছে না, তাই তাকে ঘরের ভেতরে পাঠিয়ে দিয়ে মোহনলালকে বললাম, আমার কিন্তু ব্যাপারটা সুবিধার বলে মনে হচ্ছে না। রাতের বেলা তোমার মেয়ে কোথায় একটা চলে যায়, আর এর পেছনে যে কোনো অশুভ শক্তি রয়েছে সেটাও বুঝতে পারছি। অনেক দিন ধরেই ব্যাপারটা চলছে। এখনই থামাতে না পারলে কিন্তু তোমার মেয়েকে আর বাঁচানো যাবে না। মোহনলাল ধপ করে মাটিতে বসে পড়ে আমার দু হাত চেপে ধরে বলল, ও ও কথা বলবেন না ঠাকুর মশাই, ও কথা বলবেন না। যেভাবেই হোক আমার মেয়েটাকে বাঁচাতেই হবে। আমিও সেটাই ভাবতে লাগলাম, ওকে কি করে বাঁচানো যায়। কিন্তু সমস্যাটা না জেনে তো আর আমি তাকে বাঁচাতে পারবো না, তাই তককে তককে রইলাম। পরদিন রাতে আমি ঘুমোলাম মোহনলালের ঘরে। মোহনলালের বাড়িতে দুটো ঘর রয়েছে। একটা ঘরে মোহনলাল নিজে ঘুমায়, আর একটা ঘরে তার মেয়ে এবং তার স্ত্রী। আমি মোহনলালের ঘরের মেঝেতে শুয়ে ঘুমালাম। মোহনলাল অনেক আপত্তি করেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি। তারপর অনেক রাত্রে বেরিয়ে দেখতে পেয়েছিলাম সেই ভয়ানক দৃশ্য। তারানাথ থামতে এবার আমি বললাম, তার মানে ওই মতিবালার উপরে কোনো অশুভ আত্মা ভর করেছিল, কিন্তু তখনও পর্যন্ত তার বাবা কিংবা মা ব্যাপারটা বুঝতে পারেনি। সেদিন রাতে ওই গাছের ডালে বসে মতিবালাকে পা দোলাতে দেখে আর তার মুখে অদ্ভুত কথা শুনে আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। মেয়েটাকে যে বাঁচাতেই হবে সেটা আমি বুঝতে পারছিলাম, আর মোহনলাল ও তার স্ত্রীর কথা শুনে এটাও বুঝতে পারছিলাম তারা এখনও কোনো কিছুই আন্দাজ করে উঠতে পারেনি। ঠাকুরমশাই, আপনার কাছে তো অনেক গোপন প্রক্রিয়া রয়েছে, সেসব দ্বারা তো আপনি কোনো মানুষের শরীর থেকে আত্মাকে দূর করতে পারেন, তাহলে সেটা করলেন না কেন? সেটা আমি করতেই পারতাম, কিন্তু আসলে তার উপর কে ভর করেছে সেটা ভালোভাবে না বোঝা পর্যন্ত কাজ করলে আমি ওখান থেকে চলে আসার পরে আবার তার ক্ষতি হতো। আমি সেদিন সন্ধে পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর সন্ধ্যের পরে রাত্রের দিকে মোহনলালের স্ত্রী যখন ঘুমোতে গেল তার মেয়েকে নিয়ে, তখন মোহনলালকে নিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম তার ঘরের অন্ধকারে। যেই পাশের ঘর থেকে মেয়েটি উঠে বিছানা থেকে নেমে এক পা করে দরজা খুলতে গেছে, তখনই মোহনলাল কাঁপতে কাঁপতে বলে উঠল, মতি, মতি, তুই কোথায় যাচ্ছিস এত রাতে? মতি, মতি। ঘরের মধ্যে এক কোণে টিপটিপ করে হ্যারিকেন জ্বলছিল। আমি এগিয়ে গিয়ে তার আলোটা বাড়িয়ে দিলাম। অবশ্য আমি এর মধ্যে একটা কাজ করেছিলাম, গোটা বাড়িটা বন্ধন করে রেখেছিলাম, তার কারণে বাড়ি থেকে কেউ যেন বাইরে বেরিয়ে যেতে না পারে। তেমন কোনো অশুভ শক্তি বাড়ির বাইরে ঢুকতেও পারবে না এই ভেবে আলোটা বাড়িয়ে দিয়ে দেখতে পেলাম দুটো দরজায় দুটো হাত রেখে মতিবালা বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। একটা একটা চাপা গর্জন তার দিক থেকে ভেসে আসতে শুরু করলো, কিন্তু তবুও আমার কথা মতো এগিয়ে গিয়ে মোহনলাল মতিবালার গায়ের উপর একটা হাত রেখে আবার বলল, মতি, আমি তোকে বলছি, যা ঘরে গিয়ে শুয়ে পড়। এই সমস্তটাই আমি আসলে মোহনলালকে আগে থেকেই বলে রেখেছিলাম। মোহনলালের কথা শুনেও মেয়েটা কিন্তু পিছনের দিকে ঘুরে তাকালো না। মোহনলাল তার হাতটা ধরে টেনে নিজের দিকে ঘোরাতেই মোহনলাল ভয়ে একটা চিৎকার করে পিছনের দিকে সরে গেল। হারিকেনের আলোয় স্পষ্ট দেখতে পেলাম মতিবালা দুটো চোখের মণি কেমন যেন ফ্যাকাশে সাদা, আর তার সেই সাদা মণি দুটো হ্যারিকেনের আলোয় যেন অদ্ভুতভাবে বনবন করে ঘুরছে। মতিবালা পেছনের দিকে ঘুরে তাকিয়ে আছে, আর তার মুখ থেকে কেমন যেন একটা চাপা গর্জন বেরিয়ে আসছে যেন।
এদিকে চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে মতিলালের স্ত্রী ও বাইরে বেরিয়ে এসেছে। মেয়েকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেও যেন কেমন ভয় পেয়েছে। এবার সেই চেনা কণ্ঠ ভেসে এলো আমাদের দিকে। আমায় আটকে রাখবি? হ্যাঁ, আমি এই মেয়েটাকে নিয়ে যাব, তোরা কেউ আমায় আটকাতে পারবি না। মোহনলাল এবার ভয়ে কাঁপতে শুরু করেছে। তার স্ত্রী সীতাবালা পাশের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে অদ্ভুত স্বরে চিৎকার করে চলেছে। মতিবালা কিন্তু সোজা আমার দিকে তাকিয়ে রয়েছে, কারণ সে বুঝতে পেরেছে তাকে এভাবে আটকানোর এবং সবাইকে সবকিছু বুঝিয়ে দেওয়ার আসল কাজটা আমি করেছি। আমার দিকে তাকিয়ে সে এবার বলল, তোকে বারণ করেছিলাম না? বারণ করেছিলাম তো আমায় আটকানোর চেষ্টা করবি না, তাহলে কিন্তু আমি এই মেয়েটার ক্ষতি করব। এবার দেখ। কথাটা বলে সে বাইরের দিকে বেরিয়ে চলে যাচ্ছিল। সেই সময় মতিলালের স্ত্রী সীতাবালা হয়তো নিজের মেয়েকে আটকানোর জন্যই সামনে এগিয়ে এসে মতিবালার গায়ের উপর একটা হাত রাখল। মতিবালা এক ঝটকায় পেছনের দিকে ঘুরে তার একটা হাত দিয়ে চেপে ধরল সীতাবালার গলা। তারপর অবাক হয়ে আমি দেখলাম আমার চোখের সামনে মতিবালার ওই ছোট্ট শরীরটা একটা হাত দিয়ে তুলে ধরেছে সীতাবালার গোটা শরীরটাকে। এই অবস্থা দেখে মোহনলালও সামনের দিকে এগিয়ে গিয়ে তার বউকে বাঁচাবার চেষ্টা করল। মতিবালা অন্য হাতটা দিয়ে তখন চেপে ধরল মোহনলালের গলা। দুজনকে দু হাতে চেপে ধরে ঠিক পাটকাঠির মতো তুলে ফেলে দিল মতিবালা। আমার চোখের সামনে তারা দুজন যন্ত্রণায় কাঁদতে শুরু করে, আর মতিবালার মুখ থেকে ভেসে আসতে থাকে একটা চাপা পৈশাচিক হাসি। এবার কি করবি তুই? আমাকে কিছু করতে গেলেই যে এই মেয়েটার ক্ষতি হবে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমায় যেতে দে, আমায় এখান থেকে যেতে দে বলে দিলাম। এতক্ষণ ধরে আমি চুপ করেছিলাম, কিন্তু এবার আর চুপ করে না থেকে বললাম, তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই যা, এখান থেকে চলে যা। তুই যে গোটা বাড়ি বন্ধন করেছিস তা কি আমি বুঝতে পারিনি? আমি সব বুঝতে পেরেছি। আমায় যেতে দে, না হলে কিন্তু এই দুজনকে আমি ছাড়বো না। তুই ওদের কোনো ক্ষতি করতে পারবি না, আমি জানি। আমি চাইলে তোকে এই মুহূর্তে এখান থেকে বিদায় করে দিতে পারবো, কিন্তু আমি সেটা চাইছি না। তুই বল, কেন তুই এই মেয়ের শরীরের উপর এসেছিস? বল। দিঘির পাড়ে যেদিন সন্ধেবেলাও আমার গায়ে জল দিয়েছিল, সেই দিন থেকেই আমি ওর পিছু নিয়েছিলাম। তারপর দেখলাম অমাবস্যার দিন ভালো সুযোগ রয়েছে, তাই ঢুকে পড়লাম। কিন্তু তুই না আসা পর্যন্ত আমি ভালোই ছিলাম। তা তো আমি ভালোই বুঝতে পেরেছি রে। আর কয়েকটা দিন থাকতে পারলে ওর শরীর থেকে তোকে বার করা সহজ হতো না। কিশোরী অবাক হয়ে বলে উঠল, ঠাকুরমশাই, ওই ছোট্ট মেয়েটির দুটো হাতে মোহনলাল এবং তার স্ত্রী শূন্যে ভেসে রয়েছে। তাহলে আপনি শুধু শুধু ওর সাথে কথা বলছিলেন কেন? আমি অকারণে তার সাথে কথা বলছিলাম না। আসলে আমি সেই সুযোগে একটা জিনিস আমার ডান হাতে নিয়ে অপেক্ষা করছিলাম একটা নির্দিষ্ট সময়ের জন্য। ঠিক যেই সময় ওই মতিবালা শরীরে সেই প্রেতকে পুরোপুরিভাবে আমি দেখতে পাবো, ঠিক সেই সময়ের জন্য। তাই তাকে একটু উত্তেজিত করার জন্য বললাম, এইটুকুই তো তোর ক্ষমতা? এইটুকুই ক্ষমতা দিয়ে তুই আমার সাথে লড়াই করতে এসেছিস? আমার ক্ষমতা দেখবি? আমার ক্ষমতা দেখ তাহলে, দেখ। বলেই দুজনকে আমার পাশে যেন আছাড় মেরে ফেলল সে। তারপর হঠাৎ করেই তার মাথার চুলগুলো কেমন যেন খুলে গেল, যেন দমকা হাওয়ায় তার মাথার চুলগুলো পেছনের দিকে লম্বা হয়ে উঠেছে। তার দুটো চোখের সাদা ভাবটা আরো বেশি উজ্জ্বল হয়ে এসেছে। তার পরনের পোশাক যেন আস্তে আস্তে ছেড়ে যেতে শুরু করলো। স্পষ্ট বুঝতে পারছিলাম তার শরীরটা বাড়তে শুরু করেছে। এবার আমি বুঝতে পারলাম এটাই সময়। তাই ডান হাতে দূরে থাকা সেই জিনিসটা নিয়ে হঠাৎ করে উঠে সামনের দিকে এগিয়ে গিয়ে মেয়েটার কপালের ঠিক মাঝখানে ঠেকালাম। তারপর ডান হাতে তার কপালের সামনের দিক এবং বাঁ হাতে তার মাথার পেছনের দিকটা নিয়ে তাকে নিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। একদম উঠোনের কাছে নিয়ে গিয়ে তাকে মাটির উপর শুইয়ে দিলাম।
তারপর তার কপালের ঠিক মাঝখানে জিনিসটা চেপে ধরে রেখে করতে লাগলাম একটা অদ্ভুত মন্ত্র। মোহনলাল ও তার স্ত্রী ততক্ষণ নিজেকে সামলে নিয়েছে। তারা ততক্ষণে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছিল। চারপাশটা কালো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে মতিবালাকে আমি মাটির সাথে চেপে ধরে রেখেছি। তার দুটো হাত, দুটো পাহা অদ্ভুতভাবে লাফিয়ে চলেছে। তার মুখ থেকে বেরিয়ে আসা চিৎকার যেন আমার কানে তালা ধরিয়ে দিচ্ছে, কিন্তু আমি তাকে মাথা তুলতে দিচ্ছিলাম না। তার হাত যেন আমার হাত ধরার চেষ্টা করছে বারবার, কিন্তু আমি তাকে সফল হতে দিচ্ছি না। একটানা মন্ত্র পাঠ শেষ করে তার কপাল থেকে সেই জিনিসটা সরিয়ে নিয়ে বুড়ো আঙুলটা তার কপালের মাঝখানে ঠেকিয়ে দিয়ে 3 বার একটা মন্ত্র জপ করলাম। আর তাতেই কাজ হলো। অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম একটা কালো মতো ছায়া মতিবালার শরীর থেকে বেরিয়ে উপরের দিকে চলে গেল। কিন্তু এ বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা যে নেই তাই সে বারবার ঘুরে বেড়াচ্ছিল। আমি মোহনলালের দিকে তাকিয়ে বললাম, মোহনলাল, তাড়াতাড়ি এসো। এই দেখো, এই আমার কাছে 3টে তাবিজ রয়েছে। এই তাবিজগুলো তোমরা দুজন হাতে পড়ে নাও। তোমার মেয়ের হাতে আমি পরিয়ে দিচ্ছি, তাহলে ওই অশুভ শক্তি তোমাদের আর কারোর উপরেই প্রভাব বিস্তার করে ক্ষতি করতে পারবে না। মেয়েটিকে তাবিজ পরিয়ে দিলাম। সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে তুলে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেওয়া হলো। গোটা ঘটনায় মোহনলালের স্ত্রীও দারুণ ধাক্কা পেয়েছে। তাকেও ঘুমিয়ে পড়ার জন্য বললাম। এরপর আর কিছু হবে না। আমি আর মোহনলাল ঘরের দাওয়ার কাছে এসে বসে রইলাম। মোহনলাল বলল, কিন্তু এই যে অশুভ শক্তি বাড়ির মধ্যে এসেছিল, সে কোথায় গেল? সে এই বাড়ির মধ্যেই কোথাও রয়েছে। তোমাদের হাতে তাবিজ রয়েছে বলে তোমরা তাকে অনুভব করতে পারছো না। তবে যথাসময়ে বন্ধনের ক্ষমতা কমে আসবে, তখন সে বেরিয়ে যেতে পারবে। তবে এই তাবিজ তোমাদের হাতে থাকা অবধি ও আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো চিন্তা নেই। ঠাকুর মশাই, আপনি যদি আমার মেয়েকে দেখে তার বিপদের আন্দাজ না করতে পারতেন, তাহলে আমাদের যে কত বড় ক্ষতি হয়ে যেত। তারপর বেথুয়া ডহরিতে আর একদিন মাত্র ছিলাম। মেয়েটি সুস্থ হয়ে উঠেছিল আগের মতোই, তবে এই গোটা ঘটনায় তার ওপর কেমন যেন একটা প্রভাব পড়েছিল। তবে বুঝতে পেরেছিলাম এরপর সে ঠিক হয়ে যাবে। তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কিন্তু আপনি তাবিজগুলো তৈরি করেছিলেন কখন? আর আপনি যখন পথে বেরিয়ে পড়েন তখন তো আপনার সাথে কিছু থাকে না। তাহলে তাবিজগুলো আপনি কোথায় পেলেন? যেদিন রাতে ওই অশুভ প্রেতকে আমি প্রথমবার দেখেছিলাম, তার পরদিন সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামে ঘুরে ঘুরে এবং মোহনলালের সাহায্যে আমি কয়েকটা জিনিস জোগাড় করেছিলাম। সেগুলো দিয়েই কিন্তু এই তাবিজ আমি তৈরি করেছিলাম। সেই তাবিজ ওদের হাতে থাকলে ওই আত্মা কোনো ক্ষতি করতে পারবে না। মেয়েটির রাশি ছিল হালকা, তাই প্রেতটি মেয়েটির উপর ভর করে। তবে এতবার সুযোগ পেয়েও সে কিন্তু মেয়েটির কোনো ক্ষতি করেনি। মেয়েটিকে নিয়ে রাতের বেলা বাইরে চলে গিয়েছিল, আবার তাকে ফিরিয়েও নিয়ে এসেছে। এমনকি যেদিন রাতে আমি তাকে দেখেছিলাম সেদিন সকালে ফিরিয়ে দিয়ে গেছে। কেন এমন হলো তার উত্তর আমি বুঝতে পারিনি। তার উত্তর আমরাও বুঝতে পারিনি। তাই আমি আর কিশোরী তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরী বলল, তাহলে তারানাথ যা বলল, এই বাড়ির উত্তরের দিকে একটা বাঁশের কঞ্চি মাটিতে পুঁতে তাতে লাল রঙের কাপড় আর লেবু দিয়ে রাখতে। আচ্ছা, এটা কি ওই ভদ্রলোককে বলবো? আমি মাথা নাড়িয়ে বললাম, বলতে পারো। অন্তত তার বাড়িতে কি রয়েছে সেটা তো জানা দরকার। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বেথুয়া ডহরির মতিবালা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।